স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মনিরুজ্জামান মাথা নেড়ে বলল, এই তিমি নিয়ে যে কত গল্প শুনেছি, আজও শুনি। বালিন তিমির গল্প শুনেছ কেউ? সাহাদ মাথা নেড়ে সম্মতি জানালো। ও খেতে খেতে বলল, তুই কন্টিনিউ কর, আমি শেহজাকে খাওয়াই। মনিরুজ্জামান বলতে থাকলো, 1979 সালে বালিন প্রজাতির একটি তিমির সন্ধান পায় নাভির একটি টিম। হাইড্রোফোনে ধরা পড়ে 52 হার্জ কম্পাঙ্কে তিমির গান, যেই গান অন্য প্রজাতির তিমি বা বালিন প্রজাতির অন্য তিমি শুনতে পায় না, কারণ অস্বাভাবিক কম্পাঙ্কের ছিল সেই গান। অন্য তিমির কম্পাঙ্ক থেকে 10 থেকে 20 হার্জের মাঝে। গবেষকের ভাষামতে সেটি কোনো গান নয়, তিমির কান্না। তার অনুসারীরা কেউ হয়তো বেঁচে নেই, তাকে ভালোবাসার কেউ নেই, তার ডাকেও কেউ সাড়া দেয় না, তাই সে ডেকেই যায়। সেই নিঃসঙ্গ তিমি এখনো বেঁচে আছে। আমাদের মতো তিমিও সামাজিক জীব। একা বাস করা যে কত কষ্টের তা হয়তো যে একা থাকে সে ছাড়া কেউ বোঝে না। দিয়া খেতে খেতে বলে, আরে আমার তিমিটার জন্য মায়া হচ্ছে। ওকে একটু একটু আদর করে দিয়ে আসতে পারতাম। দিয়ার কথা শুনে সকলে খাবার থামিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সাহাদ সরাসরি দিয়ার দিকে ফিরে বলে, বেশি কষ্ট হচ্ছে? হুম। ইস, সবাই দেখেছো আমার গিন্নির কি কষ্ট, তাও আবার তিমির জন্য। তো কি হয়েছে? তুমি কি মানুষ না? ও সরি, মানুষ না, তুমি স্তন্যপায়ী। ওই বাচ্চাটার কেউ নেই, কত কষ্ট। থাক, তোমার আর ভাবতে হবে না। আদর করতে গিয়ে আমাদের বাবা মেয়েকে আদর শূন্য করে তিমির পেটে গিয়ে পার্টি করার মতো কিছু হয় নাই। কি আজীব কথাবার্তা। তিমির জন্য নাকি মায়া হচ্ছে। তিমি যে মাংসশাসী প্রাণী, তা কি ভুলে গেছো? আল্লাহর দুনিয়ায় এত জিনিস থাকতে মায়া তিমির জন্যই হলো? রোকসানা হাসতে হাসতে বলে, আরে ভাবির কি দোষ? মনির এমনভাবে বলেছে, মায়া তো আমারও হচ্ছে বাচ্চাটার জন্য। সাহাদ ভ্রু কুঁচকে বলল, যাকে তোমরা বাচ্চা বলছো সেই তিমির বয়স কম হলেও কয়েক মিলিয়ন বছর হবে। মজার কথা শোনো, আমরা এখন প্রশান্ত মহাসাগরে আছি, ওই তিমি কিন্তু এখানেই ঘুরে বেড়ায়। চাইলে আদর করতে পারো দুজন। আচ্ছা, আমি ওকে দেখলে ডেকে বলবো আমার বান্ধবী আর স্ত্রী তোমাকে আদর করতে চাই পাবো, কাছে এসে ধরা দাও, চলবে? রাহিল হো হো করে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। সেই সাথে রাকিব, মনিরুজ্জামান, আদিত্য এবং মল্লিকারও একই দশা। সাহাদ দুজনকে এমনভাবে প্রতিটি কথা বলল, দুজনেই ঠোঁট বাঁকিয়ে একে অন্যের দিকে চেয়ে আছে। এদিকে শাহেজা মুখে হাত দিয়ে হাসছে। মেয়েকে খাওয়িয়ে সাহাদ বলছে, আম্মা, আপনার আদরে ভাগ বসাতে আসছে তিমি। থাক, আজকে থেকে বাবাই আপনাকে আদর করবো। তিমি তো অনেক বড়, মায়ের সব আদর শেষ হয়ে যাবে। দিয়া খাবার একপাশে রেখে গাল ফুলিয়ে বলে, খাবো না আমি আর। কি এমন করলাম যে আপনি মজা নিচ্ছেন? রোকসানা সাহাদকে ধমকে বলল, তুই কি পাগল? কেন এমন করছিস? মা জাতি আমরা, মায়া লাগাটা কি অস্বাভাবিক? রাকিব বলে উঠল, না, স্বাভাবিক, ঠিক আছে, তবে তিমিই কেন? আচ্ছা সাহাদ, এমন করিস না আর। ওদের মায়া গ্যালাপাগোস গিয়ে কাজ লাগাবো আমরা। ওখানে অনেক একা প্রাণী আছে। রাকিবের মাথায় যে দুষ্টু বুদ্ধি সাহাদ ধরে ফেলেছে। মিটমিটিয়ে হেসে বলল, ঠিক আছে, আমি খুবই দুঃখিত, আর মজা করব না। দিয়া খাবার শেষ করে উঠে মেয়েকে কোলে নিয়ে রুমে চলে গেল। খাবার টেবিলে সবাই সাহাদের দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার মল্লিকা বলে উঠল, আহারে শাহাদাত, তোর জন্য মায়া লাগছে, এবার যা গিয়ে কথা বল। তিমির জন্য রাখা মায়া থেকে একটু মায়া যদি পাস, তুই তো চান কপালি। ভাবি আর কথা বলবেন না। মুখে বিষাদের ছাপ এনে মনিরুজ্জামানের দিকে তাকিয়ে বলে, পুরো জগৎ জাহান জুড়ে এত কাহিনী থাকতে এই বালিন তিমির কাহিনীটাই তোকে শোনাতে হলো? উঠে চলে গেল সাহাদ। এদিকে ভ্যাবাচাকা মনিরুজ্জামান বলে উঠল, ও মা, আমি কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। হো হো করে হেসে উঠল সবাই। দৃষ্টি হলো আনন্দঘর সুন্দর মুহূর্ত। দুপুরে লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে সকলে, যে যার যার কামরায়। ছেলেরা সবাই ক্রুজের ছাদে
প্ল্যান করছে কোথায় স্কুবা করবে। গ্যালাপাগোসের অন্যতম বড় দ্বীপ ইসাবেলা কাছাকাছি এসেই স্কুবা করার প্ল্যান। সন্ধ্যার আগেই কাছাকাছি চলে এসেছে ক্রুজ। সাহাদ নিচে নেমে তৈরি হয়ে নিল, সাথে তৈরি হলো রাকিব এবং রাহিল। রোকসানা সাহাদের কথায় রাজি হয়েছে। ক্রুজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে সবাই। স্কুবা গেট আপ নিয়ে তিনজনই লাফিয়ে পড়ল পানিতে। অন্যদিকে ক্রুজের কুক, ক্যাপ্টেন সহ প্রত্যেকে চিওর আপ করছে। সাহাদের সাথে ক্রুজের স্টাফও গিয়েছে। শাহেজা হাততালি দিচ্ছে। প্রতীক্ষা এখন পাতালপুরীর গল্প শোনার। গ্যালাপাগোসের ম্যারিন জগৎ নিয়ে যারা স্কুবা ড্রাইভারদের জানার আকাঙ্ক্ষা সীমাহীন। পছন্দের তালিকার শীর্ষে থাকে গ্যালাপাগোসের মেরিন রিজার্ভ, বৃহত্তম বিশ্বের, শত শত বিভিন্ন প্রজাতির জন্য অভয়ারণ্য, যার মধ্যে অনেকগুলি অত্যন্ত বিপন্ন, যদিও স্থলভাগের তুলনায় পানির নিচে কম অ্যান্ডেমিজম রয়েছে। সেখানে গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ উভয় পরিবারের প্রজাতির বিশাল বৈচিত্র্য রয়েছে, যা এই দ্বীপগুলিকে স্কুবা ড্রাইভ করার জন্য বিশ্বের সেরা জায়গাগুলির মধ্যে করে তুলেছে। সেই সাথে চমৎকার বছরব্যাপী ড্রাইভিং করার উপযোগী করেছে। রাহিল কিছুটা আতঙ্কিত হয়ে সাহাদকে অনুসরণ করছে। এখনও চারিদিকে পানি। পেছন দিকে ঘুরতেই দেখতে পেল উপরের সূর্যের আলো পড়ে চিকচিক করছে পানি। সাহাদ পানিতেই রাহিলের হাত ধরে এগোতে থাকলো। ফ্লিপারের মতো পা চালাচ্ছে। স্কুবা কস্টিউমের পদদ্বয় মাছের পাখনার মতো। খানিকটা নিচে নামতেই দেখতে পেল পাশ দিয়ে কিছু রঙিন মাছ যাচ্ছে। পানিতে চিৎকার দেওয়ার সুযোগ থাকলে রাহিল হয়তো সজোরে চিৎকার দিয়ে বলতো এই মজার অভিজ্ঞতার কথা। এরপর আবার খানিকটা এগিয়ে গেল। হঠাৎ রাকিব কাছাকাছি এসে ডাকলো দুজনকে। বিশাল এক অক্টোপাস। রাহিল ভয় পেয়েছে। সাহাদ কাছে এগোতেই রাহিল এবং রাকিব দুজনই আটকে দেয়। দুজনের কাউকে তোয়াক্কা না করে সাহাদ এগিয়ে যায়। এই 10 ফিটের অক্টোপাস যে কেউ দেখলে ঘাবড়ে যাবে। সাহাদ কি বুঝে এগিয়ে গেল। অক্টোপাসটি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। যেই মাছি কাছে যাচ্ছে 8 পা দিয়ে মুড়িয়ে বিষ ছেড়ে দিচ্ছে। সাহাদ কাছাকাছি যেতেই 1 পা দিয়ে সাহাদকে আক্রমণ করবে, এর পূর্বেই সাহাদ ছিটকে গেল। রাহিল আর রাকিব ভীত হয়ে একপাশে সরে আছে। সেই ক্রুজের স্টাফ এনজিও হাত নাড়িয়ে নিষেধ করছে। খানিক বাদে বুঝতে পারলো সাহাদের আগানোর কারণ। অক্টোপাসের পা মুড়িয়ে গিয়েছে প্রবালে। সে কিছুতেই বের হতে পারছে না, তাই সামনে যে আসছে ভাবছে তাকে আক্রমণ করবে, ওর দিকেই বিষ ছুটছে। সাহাদ এগিয়ে পা খুলে দিতেই সরে গেল প্রকাণ্ড দেহ নিয়ে। এটাই হয়তো একজন স্কুবা ট্রেনারের বিশেষত্ব। অন্যদিকে মানব অক্টোপাস শাহাদ ইমরোজ হয়তো বুঝতে পেরেছিল অক্টোপাসের দুঃখ। সমুদ্রের প্রাণীদের দুঃখ বুঝে প্রতিটি স্কুবা ড্রাইভার পুনরায় এগিয়ে গেল। অনেক রকমের রঙিন রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছে। এরপরই ঘটল জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। গ্যালাপাগোস হাঙর সামনে দিয়ে যাচ্ছে। সাহাদ, রাকিব, এনজিও মাঝখানে, রাহিল এক পাশে। ছেলেটা হাঙর দেখে বুদ্ধি হারিয়েছে, মাস্ক সরিয়ে ফেলতে চেয়েছিল। সাহাদ দ্রুত গিয়ে রাহিলকে কাছে টেনে স্থির করে ফেলল। একটি নয়, দুটি নয়, মিনিমাম অর্ধশত হাঙর ঘুরে বেড়াচ্ছে চারপাশে। একটু পিছিয়ে সাহাদ খুব কাছ থেকে হাঙরকে ছুঁড়ল। এত শান্ত নমনীয় প্রাণী হয়তো দুটি নেই। এই হাঙরকে দেখলে মনে হবে, অথচ এরা ততটাই হিংস্র রূপ ধারণ করে প্রয়োজনে যতটা কোনো প্রাণীর প্রাণনাশ হয়। মাঝখানে ওরা তিনজন। আচানক সামনে এলো সি লায়ন। হাঙরগুলো সরে যেতেই যেই ঘটনা ঘটলো, সি লায়ন পিছু ধরেছে ওদের। যদিও সি লায়ন কোনোভাবেই ক্ষতিকর নয়, তবে ভয় পাইয়ে দিচ্ছে রাকিব এবং রাহিলকে। সাহাদকে কিছুতেই ছাড়ছে না। এন্ড্রু সহ দ্রুত সেই জায়গা ত্যাগ করে এগুতেই সামনে দেখল বড় বড় তারা মাছ, যাকে ইংরেজিতে বলে স্টারফিশ। এক একটি তারা মাছ বেশ বড় এবং কিছু বাদুরের মতো ডানা মেলে যাচ্ছে। পানিতেও বাদুর! আসলে তো এগুলো স্ট্রিঙ্গে ফিশ, যাদের আমরা শাপলা পাতা মাছ হিসেবে চিনি। সাহাদ পানির মাঝেই উল্টো ঘুরে গেল। মাছগুলোকে ফলো করেই আগাতেই দেখতেই বেশ চমকে উঠল কিছু সামুদ্রিক প্রাণী। সব শেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো। সাহাদ সচক্ষে দেখতে পেল গ্যালাপাগোস বিখ্যাত হ্যামার হেড শার্ক বা হাতুড়ে হাঙর, যার মাথা দেখতে হাতুড়ির মতো।
এই হাঙর নিয়ে জানা অজানা রহস্যের শেষ নেই। অন্য হাঙরের চেয়ে এই হাঙর তুলনামূলক কম ক্ষতিকর। এরা ছোট মাছ শিকার করতে পছন্দ করে। পানির নিচে মানুষটার হাসি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি, তবে মনোবাসনা কিছুটা পূর্ণ হলো। ফিরে আসার পর পথ আটকালো সেই বিশাল আকৃতির অক্টোপাস যার পা সুরক্ষিত করেছিল সাহাদ। চারজনকে ঘিরে ঘুরছে সেই অক্টোপাস, সাথে আছে আরও পুরো দল। কিছুটা ভীত হলো রাকিব, রাহিল এবং এন্ড্রু, তবে সাহাদ এগিয়ে গিয়ে অক্টোপাসকে ছুঁয়ে দিতেই সাহাদকে ৮ পায়ে মুড়িয়ে ধরল। বাকিরা ভয় পিছিয়ে গেল। এমন পরিস্থিতির শিকার সাহাদ নিজেও কখনো হয়নি। ভয় না পেলেও হাত দিয়ে তিনজনকে চলে যেতে বলল। বাকি অক্টোপাস ওদের আক্রমণ করার আগেই চলে যাওয়া উচিত। সমুদ্র কতটা রহস্যময়! এই ঘটনা না ঘটলে হয়তো অজানাই থেকে যেত। সাহাদকে অক্টোপাস ছেড়ে দিল, একইভাবে আরও অক্টোপাস এসে ৮ পায়ে ধরল। সাহাদের তখন মনে হলো এরা তো আমাকে আক্রমণ করছে না, মানুষের মতো আলিঙ্গন করছে। চারজনকে ঘিরে হাজারো মাছ অক্টোপাস খেলছে। মনে হচ্ছে সমুদ্রে তাদের জন্য কোনো উৎসব রেখেছে অক্টোপাসের পরিবার। তবে কি তখন বিপদ থেকে পরিবারের লোককে উদ্ধার করাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে? এটা কি সম্ভব? সম্ভব। তখনই মনে হলো, আরে আমি তো অন্য কোথাও নেই, আছি তো গ্যালাপাগোস, যা ভ্রমণ পিয়াসীদের জন্য স্বর্গ। এখানে তো কোনো প্রাণী কারোর ক্ষতি করে না। এই অভিজ্ঞতা নিয়ে উপরে উঠে আসলো সকলে। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পানির নিচে কাটিয়ে যখন উপরে উঠে এলো, ক্রুজে মানুষগুলো অপেক্ষা নিয়ে তাকিয়ে আছে। ক্রুজে উঠে চারজনই স্তব্ধ। স্কুবা কস্টিউম ছেড়ে লনে এসে বসেছে। রাহিল সাহাদকে সবার সামনে বলল, আঙ্কেল, এই আমি কি দেখলাম? রাকিবও স্তব্ধ, বাঁক হারিয়ে নিস্তেজ হয়ে আছে। আদিত্য প্রশ্ন করলো, খারাপ কিছু দেখেছো? রাকিব মুখ খুলল, আদিত্যদা, বিশ্বাস করেন, আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আজ ঘটেছে। আমি লাইভ না দেখালে আপনারা হয়তো বিশ্বাসও করবেন না। আমি নিজেও না দেখলে বলতাম কেউ গাজাখুরি গল্প ছাড়ছে। মল্লিকা মনিরুজ্জামান প্রশ্ন করলো, কি ঘটেছে? রাহিল বলল, অক্টোপাসকে শাহিদ আঙ্কেল বিপদ থেকে উদ্ধার করেছে। ওটা পা আটকে গিয়েছিল। যেন তেন অক্টোপাস নয়, বিশাল, ৮-১০ ফিট। সেই অক্টোপাস আমরা আসার সময় পথ আটকে আঙ্কেলকে পেঁচিয়ে ফেলেছিল। কথা শেষ হওয়ার আগেই রোকসানা চিৎকার দিয়ে বলে উঠল। ইন্না লিল্লাহ। রাকিব ধমকে বলল, থাম, কিসের ইন্নানিল্লাহ? অক্টোপাস শাহাদকে পেঁচায়নি, জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে, ইভেন তার পরিবার নিয়ে। আরও মাছ নিয়ে আমাদের ঘুরে খেলছিল। ভাবতে পারছিস এমন ঘটনা? কল্পনা করতে পারছিস? আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আজকে মরেই গেলাম বুঝি। যেভাবে শাহাদকে ৮ পায়ে পেঁচিয়েছিল, ভয়ে আমি আর রাহেল ওখানেই শেষ। দিয়ার শ্বাস আটকে আসছে। এদিকে সাহাদ মেয়েকে বুকে নিয়ে বুকে আগলে বসে আছে, কেমন যেন নিশ্চল। রাকিব সাহাদের দিকে তাকিয়ে বলল, ভাই, আজ যা যা দেখলাম পানির নিচে, আমার মনে হলো আমি পৃথিবীর কোথাও এই সুখ পাবো না। তোকে ধন্যবাদ দিলেও কম হবে। তুই কিছু বল। সাহাদ মুখ খুলে বলে, আমার জন্য প্রতিটি ঘটনায় উত্তেজনার ছিল, তবে অক্টোপাসটা যা করলো আমি সারা জীবন মনে রাখবো। সম্ভবত পুরুষ অক্টোপাস হবে। পরের বার আমাকে যে ধরেছে তার নারী অক্টোপাস। স্বামী বাবা ছাড়া কতটা অসহায় একটা পরিবার। অক্টোপাস হোক আর মানুষ, সকলের জীবনের ভিত্তি যে পুরুষ মানুষ, আমি আজ টের পেলাম। একজন পুরুষ কতটা সৌভাগ্যবান জানিস? এরা বাবা মায়ের আদর পায়, সন্তানের ভাই বোনের সম্মান পায়, স্ত্রীর ভালোবাসা পায়। কোথায় পাবো এমন বিরল চিত্র? অক্টোপাসের কৃতজ্ঞতা কতটা মায়াময়, ভালোবাসাময় ছিল বলতো? দিয়া হেসে বলে, তাহলে আমার তো পানির নিচে যাওয়া উচিত ছিল। অক্টোপাসের চেয়ে যন্ত্রণা বেশি তো আমি ভোগ করেছি অনেক মাস, যখন কেউ ছিল না পাশে। বাবা নেই, ভাই নেই, স্বামী অসুস্থ সিঙ্গাপুর। ভাবুন তো কতটা অসহায় কেটেছে এক একটা দিন। ঘড়িতে সন্ধ্যা ৭টা। অফিস থেকে বেরিয়েই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। বিয়ে হয়েছে 10 দিনেরও বেশি সময় পেরিয়েছে। স্বাভাবিক সবকিছুর মাঝেও অস্বাভাবিকতা পরক রয়েই গেল। হসপিটালের নিচে শিউলি গাছটাতে ফুলে ফুলে ভরা, শ্বাস টানতেই মনে হয় কত মায়া। কল দেওয়া হয়েছে ডক্টর তাহিকে, উঠায়নি, হয়তো ব্যস্ত। মেসেজ দিয়ে বাইকের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখনই বাইক নিয়ে বেরিয়ে প্রায় অনেক মাস পর। অ্যাক্সিডেন্টের পর কেউ বাইক ছুতে দেয়নি। ভাইজান দেশের বাইরে, সেই সুযোগে গ্যারেজে সকালে বলেছে বাইক ঠিক করে
অফিস দিয়ে আসতে। ফোন হাতে নিতেই অপরিচিত আইডি থেকে বন্ধু রিকোয়েস্ট পাঠানো হয়েছে ফেসবুকে। হালকা হাসলো লিমন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বেশি না, বছর খানেক আগেও এসব রিকোয়েস্ট দেখলে মজা নেওয়ার সুযোগটা এক বিন্দু ছাড় দিত না, অথচ এখন সেদিকে মনই টানে না। ভাবতে ভাবতে চা নিয়ে যাচ্ছে একজন, তাকে থামিয়ে 1 কাপ লেবু চা করে দিতে বলল। অফিস থেকে বের হতেই শরীরটা ভালো ঠেকছে না। চা মুখে দিতেই ফোন বেজে উঠল। তাহি ফোন দিয়েছে, রিসিভ করতেই বলল, উপরে এসে বসুন, আমার আরো কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, আমি আসি, আপনার হলে জানাবেন। হুম। সংযোগ বিচ্ছিন্ন হলো। চা খেয়ে চাওয়ালা মামার সাথে গল্প জুড়ে দিল। হসপিটালের কেয়ারটেকারও যোগ দিল। লিমনকে চেনে, প্রায় দেখে তাহি ম্যাডামকে নিতে আসে, প্রশ্ন করেনি কখনো। এখন সাহস করে বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করি, যদি আপনি অনুমতি দেন আর কি। জি চাচা, বলুন। তাই ম্যাডাম আপনার কি লাগে? লিমন হেসে দিল, জবাবে বলল, চাচির নাম কি চাচা? যে আমার বউয়ের নাম জি লতা। আচ্ছা লতা চাচি, আপনার যা হয় তাই ম্যাডামও আমার তা হয়। ইয়াল্লাহ, কি কোন তাই ম্যাডাম বিয়ে করছে? হ্যাঁ, কিছুদিন হলো, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া স্যার, কি যে মন খুশি লাগতেছে। তাই ম্যাডাম অনেক ভালো, আপনারা সুখী হন। বহুত কষ্ট করছে ম্যাডাম এত বছর, আমার মন থেকে দোয়া ম্যাডামের লাইগা। লিমন দেখলো তাহির বেশ সময় লাগছে, বাইক পার্ক করে উপরে চলে গেল। ওয়েটিং চেয়ারে বসে অপেক্ষা করতেই পাশ দিয়ে দুজন নার্স ফিসফিস করে বলল, ডাক্তার তাহির হাজবেন্ড, ওনার থেকে বয়সে ছোট, শেষমেশ ছোটটা ধরছে। লিমনের মনোযোগ ফোনে ছিল, কর্ণকুহরে কটু কথা আসতেই চোখ পাকিয়ে তাকালো নার্সের দিকে। নার্সের সামনে গিয়ে শীতল কণ্ঠে বলল, নার্স, আমাকে কি আপনার অসুন্দর মনে হয়? থতমত খেয়ে গেল নার্স দুজন। পাশে ছিল রিসেপশনিস্ট। নার্স তোতলে বলল, আমি তো ওভাবে, মানে আপনি যা বলতে চাইছেন তা বলিনি। আমি কি বলতে চাইছি? আপনি বলুন। সরি স্যার। আমি কি দেখতে অসুন্দর? আমি জানি, ইভেন খুব ভালো মেয়ে পটাতে পারি। আমার হাসি সুন্দর, আপনিও কাত আমার হাসিতে, আমি এটাও জানি। তাহলে বুঝে নিন ডক্টর তাহি ঠিক কতটা মনোমুগ্ধকর সৌন্দর্যের অধিকারী হলে আমি পাগল হয়ে যাই। আমার স্ত্রীর নামে কিছু বলার আগে ভেবে বলবেন, আমার পছন্দ নয়। জি স্যার। গুড। মিস্টার লিমন। রিনরিনে আওয়াজ পেয়ে ঘাড় ঘোরালো লিমন। ক্লান্ত পরিশ্রান্ত স্ত্রীকে দেখে কষ্ট লাগলেও সারাদিনের পরিশ্রম যেন উপে গেল। হেসে সামনে এগিয়ে বলল, কাজ শেষ? ওটি করে বের হলাম, চলুন। কি করছিলেন ওখানে? ভাবছিলাম ডক্টর দেখব, তাই নার্সদের সাথে আলোচনা করেছিলাম। উপস্থিত সকলে চেহারায় এমন চোর চোর ভাব আনলো, দেখেই বোঝা যায় সুযোগ পেলেই এরা চগল ঘড়িতে ব্যস্ত হয়ে পড়ে। তাহি হেসে বলল, কিসের ডাক্তার? এখন আসছে ডাক্তার, চলুন দেখিয়ে নেবেন। অসুখ তো সেরে গিয়েছে। তাহি ভ্রু কুচকে বলল, কি বলছেন? আপনাকে দেখলাম, দু চোখ জুড়ালো, বুকের ভেতর খরাস্রোত নদী শান্ত হলো, হৃদয় গেয়ে উঠল। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। মাল গোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। তাহি লজ্জা পেয়ে গেল সকলের সামনে। লিমনকে ছেড়ে সামনে এগিয়ে এলো। তাহি এগুতেই লিমন ওদের দিকে তাকিয়ে বলল, গানটা সুন্দর না, বাকিটুকু ভুলে গিয়েছি, নতুবা পুরোটাই গিয়ে শোনাতাম আপনাদের। হেঁটে চলে গেল সামনে। পেছনে রাখা মানব মানবীদের মুখ ছিল দেখার মতো। পুরুষ নার্স হালকা হেসে বলে, তোদের দুটোর উচিত শিক্ষা হয়েছে, যখনই দেখি ওর নামে এর নামে বলতে ব্যস্ত। দাঁড়া, স্যারকে বলবো তোদের নামে। লিমন অনেক বুঝিয়ে বলল,
তাহি লিমনের দিকে তাকিয়ে বলল, শুধু আজকের জন্য, যদি সঠিকভাবে না চালাতে পারি ওয়াদা করছি আপনি যেভাবে বলবেন ওভাবেই হবে। আমি বাইকে বসতে পারি না। লিমন হেসে বলল, বসে শক্ত করে আমাকে ধরুন, বাকিটুকু আমি সামলে নেব। লিমন ব্যাগ থেকে তাহির জন্য হেলমেট বের করে পরিয়ে দিল। জীবনে প্রথমবারের মতো তাহি বাইকে চেপে বসলো। প্রথমে লিমনকে না ধরলেও ভয়ে চেপে ধরলো, বাইক স্টার্ট দিল, আরও জোরে চেপে ধরলো। বেশ রাত হয়েছে, গলির রাস্তা ধরলো, পুনরায় গলা ছাড়লো। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। মাল গোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। তাহির খুব পছন্দের গান, শিরশিরে হাওয়া লাগছে, শীত শীত প্রকৃতি। চোখ বুজে তাল মিলিয়ে গিয়ে উঠল, হাওয়া কেন চেনা আঙ্গুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমি কি পড়েছি প্রেমে অকারণে। হাওয়া কেন চেনা আঙ্গুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমি কি পড়েছি প্রেমে অকারণে। ক্রুজ এখন ইসাবেলা দ্বীপে। রোদ বৃষ্টি আবহাওয়া সব মিলিয়ে পরিবেশে স্বচ্ছতা, কোথাও রোদ কোথাও শীতল, তুলনামূলক উত্তাপ বেশি। পুরনো প্রবালে ঘেরা ইসাবেলা দ্বীপ। এক একটি দ্বীপের বয়স কম হলেও প্রায় 50 লক্ষ বছর। সবচেয়ে নব্য দ্বীপের বয়স 7 থেকে 8 লক্ষ বছর। নতুন দ্বীপগুলো নাব্যতা পেয়ে বেড়ে উঠছে, পুরনো দ্বীপগুলো তলিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের উপর দু ধরনের কারেন্ট বা স্রোত আছড়ে পড়ে। দুটোরই জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রথম হলো পানামা কারেন্ট, যা উষ্ণ স্রোত। অন্যটি হলো হামব্লাড কারেন্ট, শীতল স্রোত বিশিষ্ট। গ্যালাপাগোসে দ্বীপের সংখ্যা সুনির্দিষ্ট নয়। সাধারণত ধারণা মতে গ্যালাপাগোসে প্রায় 127টি দ্বীপের হদিশ পাওয়া গেলে বসতি রয়েছে মাত্র 3 বা 4টি দ্বীপে। বাকি দ্বীপগুলোকে ইকুয়েডরের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্যালাপাগোস এরিয়া ইকুয়েডর সরকার কর্তৃক কঠোরভাবে সংরক্ষিত। পর্যটকদের জাহাজে বা ক্রুজেই অবস্থান করতে হয়, সেই ব্যাপারেও কঠোর নিয়ম মেনে চলতে হয়। গ্যালাপাগোস সারা বছর ভ্রমণের জন্য উপযোগী। বিষুবরেখা উপর দিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে দিন ও রাত সমান, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়ে থাকে। তাপমাত্রাও থাকে স্বাভাবিক। স্থলভাগে তাপমাত্রা প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং জলভাগে প্রায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। ক্রুজ থেকে নেমে শাহাদ ইসাবেলার মাটিতে পা রাখতেই চোখ বুজে শ্বাস নিল। কি স্নিগ্ধ মনোমুগ্ধকর সৌন্দর্যের পরিবেশ। মেয়েকে কোলে নিয়েই সামনে আগালো। পেছনে ওর দল, মাথার উপর সাঁই সাঁই করে উড়ে ছুটে বেড়াচ্ছে পাখি, গ্যালাপাগোসের পাখি। দূরে কিছু পাহাড়। রাহিল এগিয়ে এসে বলল, দেখো, এখানে পাহাড়ও আছে, কিন্তু সবুজ না। শাহাদ হেসে বলে, এগুলো পাহাড় না বেটা, আগ্নেয়গিরি। এইটা কি? শাহাদ হতবাক। রোকসানাকে ধমকে বলল, বুঝলাম ইংলিশ মিডিয়ামে দিয়েছিস, বাংলাটা শেখাতে পারিসনি এত বয়সেও। কয়েক বছর পর তো বিয়ে দিবি। কি ধরনের কথা এগুলো? বিশ্ববিদ্যালয়ে পড়ে আগ্নেয়গিরি কি জানে না? রোকসানা ছেলের দিকে কটমট করে তাকিয়ে আছে। শাহাদ রাহিলের দিকে তাকিয়ে বলল, It's volcano, which is an opening of Earth's surface. It's actually a rupture in crust and finally the magma comes out with a huge eruption. Do you know what is magma? জি জি জানি। আসলে সরি আঙ্কেল, আমি আগ্নেয়গিরি কি শুনেছি কিন্তু ভুলে গেছি ভলক্যানোকেই আগ্নেয়গিরি বলে। রোকসানা বকা দেওয়াতেই ব্রেইনকে ভালো করে স্ট্রং করে রাহিল বুঝতে পেরেছে এই শব্দ ওর পরিচিত। মাঝে মাঝে বাংলা পড়া উচিত বলে এখন আবশ্যিক মনে হচ্ছে। তোমার শাহাদ আঙ্কালের মতো মানুষের খপ্পরে পড়লে জান শেষ। ভাগ্যে সেখানে ইনায়া ছিল না। ছি ছি ছি, শুধু শুধু প্রেম হয়েছে। হিরো হিরো ভাব ধরা ছেলেটার এই হাল দেখলে এখনই ব্রেকআপ হতো। পায়ের কদম অগ্রসর হলো। হাঁটতে হাঁটতে শাহাদ বলল, রাহিল, তোমাকে প্রশ্ন করতে আমি বাধা দিইনি। চুপ হয়ে থাকবে না, যা জানতে চাও জিজ্ঞেস করো। কিন্তু বাবা মাঝে মাঝে বাংলা চর্চাও ভালো, আমাদের ভাষা খুবই চমৎকার। তুমি কি জানো পৃথিবীর আরো একটি দেশের মানুষের ভাষা বাংলা,
যারা সম্মান করে আমাদের ভাষাকে। 2002 সালে বাংলাকে তাদের সরকারি ভাষার তালিকাভুক্ত করা হয়। না তো আঙ্কেল, কোন দেশ? সিয়েরা লিওন। রাহিলের মুখে হাসি, নতুবা তথ্য পেয়েছে। একাডেমিয়াতে পড়ার সুবাদে অনেক ইনফরমেশন জানা ছিল না বাংলা সম্পর্কে। নিজ থেকে তথ্য ভান্ডার সমৃদ্ধ করার জন্য তেমন কোনো বইয়ের সাথে লেনদেন ছিল না। ফলশ্রুতিতে এখন অনেক সাধারণ প্রশ্নই ওর অজানা। হঠাৎ প্রশ্ন আঙ্কেল, এখানে কি ম্যাগমা বের হয়? ম্যাগমা শেষবার ইসাবেলা দ্বীপে বের হয়েছিল 2018-তে। তবে বেশ সক্রিয় এই আগ্নেয়গিরিগুলো। বাকিরা অনেকেই জানে, আবার বাকিরা জানে না। বেশ মনোযোগ দিয়ে শুনছে। আদিত্য বলে উঠল, সাহাদ ভাই এমনভাবে বলছেন প্রতিটি কথা মনে হচ্ছে আপনি বেশ কয়েকবার এসেছেন। সাহাদ হেসে বলে উঠল, বেশ কয়েকবার আসিনি, তবে কিছু জানি। যা জানি খুবই সামান্য জানি। কিছু দূর এগিয়ে যেতেই রাকিব সাহাদের কাছে এলো। কানের কাছে ফিসফিস করে কি যেন বলল। সাহাদ খানিকটা হেসে সায় দিল। সামনে কদম বাড়াতেই একটার পর একটা প্রাণী দৃশ্যমান হতে শুরু হলো। প্রথমে যা দেখতে পেল তা হলো গ্যালাপাগোস বিখ্যাত জায়ান্ট টর্টোরিস। এত বড় কচ্ছপ জীবনে প্রথমবার দেখেছে সকলে। মিনিমাম দূরত্ব 6 ফিট, দৈর্ঘ্য প্রায় 5 ফিট। দিয়া দেখে ভয় পেয়ে সাহাদের পেছনে লুকালো। সাহাদ ঠোঁট টিপে হাসছে। এখানে আসার আগে যেন কি বলেছিল, ভয় পাওয়ার কি আছে। কচ্ছপটা ওদের দিকে এগিয়ে আসছে। রোকসানা এবং মল্লিকা রীতিমতো চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। এদের এভাবে ভয় পেতে দেখে রাহিল আঁতকে উঠল। ভয়ের তোরে উল্টা পাল্টা ভুল ভাল ইংলিশ বকতে শুরু করলো। ইট ইজ সো বিগ আঙ্কেল, প্লিজ লস্ট ইট। আরে না আঙ্কেল, সরান। ওয়াই ইট ইজ সো বিগ? মাম্মা বাঁচাও, এটা এইভাবে হাঁটছে কেন? আদিত্য, রাকিব, মনিরুজ্জামান হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। অদ্ভুতভাবে কচ্ছপের কোনো হেলদোল নেই। সাহাদ অনেকটা সেদিকে এগুতেই দিয়া চিচিয়ে বলল, এমপি সাহেব, প্লিজ সামনে যাবেন না। আমার মেয়েটা ভয় পাবে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। শেজার বাবা, প্লিজ আগাবেন না। দিয়ার চেঁচামেচিতে সাহাদ থেকে ওর দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পাচ্ছ কেন? কিছুই করবে না। ওরা মানুষ ভয় পায় না বোকামি। তুমি আছো না, কি আছে তা ওদের ধ্যানেই নেই। পৃথিবীতে একমাত্র গ্যালাপাগোসের প্রাণীরাই এমন ভীতিহীন হয়। মানুষ ছাড়া পৃথিবীর লক্ষ বছর আগে কেমন ছিল তা আজ দেখাবো তোমাদের। আমাদের এরা কোনো ক্ষতিই করবে না। কচ্ছপটা পথ বদলে চলে গেল আপন পথে। আর কিছুটা পথ হাঁটতেই দেখতে পেল সাদা সাদা এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ঠিক তখনই রাকিব চিৎকার দিয়ে বলল, অ্যালবার্টস। রাহেল এবং রাকিব ছবি তুলতে ব্যস্ত। সাহাদ তাকিয়ে আছে সেই পাখিটির দিকে যে ইতিহাস সাক্ষী। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার বইয়ে মেরিনারদের জীবনের সকল দুঃখ দুর্দশার কারণ। উড়ে গেল পাখিগুলো। প্রায় 56 প্রজাতির পাখি আছে, যার মাঝে 45 প্রজাতি বিশ্বের আর কোথাও নেই। এদের দেখতে হলে আসতে হবে গ্যালাপাগোস। এরপর এলো রং বেরঙের কাঁকড়া। বিশাল বিশাল সাইজের এই কাঁকড়া দেখতে ভয়ানক, মনে হয় যেন সামনে গেলেই ধারালো খুরের মতো পা দিয়ে কেটে দেবে। একটু সাবধানে এড়িয়ে চলল সকলে। হঠাৎ সাহাদের মনে হলো পাশ দিয়ে কিছু ছুটে গেল। ছুটে যাওয়ার চেয়েও বড় কথা, আশেপাশের মানুষগুলো আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ পর সাহাদের উপলব্ধি হলো এটা তো মারাত্মক জিনিস। সাহাদ উত্তেজনায় বলল, ও মাই গুডনেস, ইটস গ্যালাপাগোস পেঙ্গুইন। দিয়া ভীত গলায় বলল, ইয়াল্লাহ, পেঙ্গুইন যে গরমের দেশেও থাকে, এখানে না আসলে জানতামই না। সাহাদ হেসে বলল, এটাই একমাত্র পেঙ্গুইন যা এখানে পাওয়া যায়। ধারণা করা যায় হাম্বল কারেন্টের সাথে এসব পেঙ্গুইন অ্যান্টার্কটিকা থেকে এসে পড়েছে। আরও অনেক প্রাণী এখানে পাওয়া যায় যা পৃথিবীর অন্য জায়গায় বিলুপ্ত প্রায়। কথা বলতে বলতে বসে পড়ল প্রবালির উপর। সময় গড়িয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে ক্রুজের কুককে জানালো এখানে কিছু ড্রিঙ্কস দিয়ে যেতে। সেই হিসেবে কুক সকলের জন্য কোকোনাট লাইম ড্রিঙ্কসের আয়োজন করেছে। খেতে খেতে ছোটোখাটো প্রাণী কচ্ছপদের দৌড়ঝাঁপ দেখছে। সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীরে রাতের ঘুম আসছে দিয়ার। মাটিতে বসতেই সকল দ্বিধা ভুলে সাহাদের কাঁধে মাথা এলিয়ে দিল। কিছুটা হতচকিত হলো সাহাদ। সকলের সামনে তো মেয়েটা এমন আচরণ করে না। প্রথমে কিছু না বলেও দিয়ার নীরবতা টের পেয়েই দেখল মেয়েটা ঘুমিয়ে পড়েছে।
রোদের উত্তাপও আছে ভালোই। শাহেজাকে ক্রুজে নিয়ে খাওয়াতে হবে। মেয়েটা ইচ্ছে মতো দৌড়েছে, খেলেছে। শাহাদ মেয়ের অনেক ভিডিও চিত্র বানিয়েছে। রাহিলের সাথে অনেক ভাব হয়েছে শাহেজার। তবে শেষের দিকে রাহিল মজা করে শাহেজার চকলেট খেয়েছে। মেয়েটা চিৎকার দিয়ে রাহিলের চুল ছিঁড়ে দিয়েছে, দিয়া বকেছে। শাহাদের কাছে নালিশ দিয়ে বলেছে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।